আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে। সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দিবা। সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত জানিয়ে দিবা, কেমন? তোমরা জানো যে প্রথম পত্রের নবম অধ্যায় মানে প্রথম পত্রের আর্থিক বিবরণীর সাথে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর কিন্তু অনেকটাই মিল আছে। তো যে অংশটুকু আসলে মিল নেই, আমরা ওই অংশটুকু তোমাদেরকে একটু আলোচনা করে দিব, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী নিয়ে আমরা আলোচনা করব। কেমন? রক্ষিত আয় বিবরণী নিয়ে আমরা আজকে আলোচনা করব। রক্ষিত আয় বিবরণীটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার কথা যদি শুনতে পাও তাহলে আমি এখনই কিন্তু শুরু করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? রক্ষিত আয় বিবরণী নিয়ে আলোচনা করব। রক্ষিত আয় বিবরণী নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বোর্ড প্রশ্নে চলে যাব। কেমন? আমি শুরু করে দিলাম, দেখো, কথা বলবো আমার সাথে, হ্যাঁ? রক্ষিত আয় বিবরণী সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ রক্ষিত আয় বিবরণী সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ তথ্য। এটার মানে হচ্ছে যে রক্ষিত আয় বিবরণী যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের এই 4টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা? 4টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। বলো, রক্ষিত আয় বিবরণী সম্পর্কে গুরুত্বপূর্ণ 4টা তথ্য আমাকে জানতে হবে। কয়টা তথ্য? 4টা তথ্য। 1, রক্ষিত আয় বিবরণী কখন প্রস্তুত করতে হয়? এটা অনেক সময় এমসিকিউতে আসে। রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় হিসাবকালের শেষে। কখন? হিসাবকালের শেষে। বলো, রক্ষিত আয় বিবরণী কখন প্রস্তুত করতে হয়? হিসাবকালের শেষে। 2, রক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করব আমরা? এই যে দেখো, কি পরিমাণ লাভ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে তার জন্য, অর্থাৎ নিট মুনাফার একটা অংশ ভবিষ্যতের জন্য যে আমরা সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? কারণ ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত, আর এই অনিশ্চিত ভবিষ্যতের ভিতরে ব্যবসাটাকে যদি আমরা সম্প্রসারণ করতে চাই অথবা ব্যবসা যদি কোনো ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে ওই জায়গা থেকে মোকাবেলা করার জন্য বা সম্প্রসারণ করার জন্য কি পরিমাণ লাভ আমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব, ওইটা বাহির করাই হচ্ছে রক্ষিত আয় বিবরণী। এই যে দেখো, এই জায়গায় স্পষ্ট বলা আছে রক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়, কি পরিমাণ লাভ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে তার জন্য। দেখছো 2 নম্বর অপশনটা, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। এবার আসো 3, কি দিয়ে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়? নিট লাভ ও তার বিভিন্ন খাতের বন্টন। এই যে দেখো 3 নাম্বারটা কি বলছি, কি দিয়ে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়, কি দিয়ে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়। এই যে দেখো, নিট লাভ দিয়ে। নৈর্বৃত্তিকে আসবে কি দিয়ে? নিট লাভ দিয়ে ও তার বিভিন্ন খাতের বন্টন দেখিয়ে। মানে নিট লাভের যে অংশগুলো বিভিন্ন খাতে আমরা বন্টন করব, ওই বন্টনটা দেখিয়ে। বিভিন্ন খাতের বন্টনগুলো কি কি, মানে কোন কোন খাতে আমরা বন্টন করে রাখি? এই যে আয়কর, লভ্যাংশ প্রদান, বিভিন্ন তহবিলে স্থানান্তর। এই যে দেখো, আয়কর, লভ্যাংশ প্রদান, বিভিন্ন তহবিলে স্থানান্তর। আয়কর, লভ্যাংশ প্রদান ও বিভিন্ন তহবিলে স্থানান্তর। আয়কর, লভ্যাংশ প্রদান ও বিভিন্ন তহবিলে স্থানান্তর। বলতো রক্ষিত আয় বিবরণী সম্পর্কে এই যে 4টা তথ্য আমি তোমাকে বললাম, এই 4টা তথ্যের মধ্যে কোনটা বোঝো নাই? বলো, 1, 2, 3, 4 কোনটা বোঝো নাই? একটু কমেন্ট করে জানাও কোনটা তুমি বোঝো নাই।
একটু কমেন্ট করে আমাকে জানাও এই চারটা তথ্যের মধ্যে তুমি কোনটা বুঝো নাই, এই চারটা তথ্যের মধ্যে তুমি কোনটা বুঝো নাই সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। এই চারটা তথ্যের মধ্যে তুমি কোনটা বুঝো নাই সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। স্যার রক্ষিত আয়কর, মেহেদি হাসান এই প্রশ্ন কোথায় থেকে পাইছো? রক্ষিত আয়কর, রক্ষিত আয়কর মানে কি বুঝলাম না। এবার দেখেন রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা আমরা কিভাবে প্রস্তুত করব, একটু ভালোভাবে খেয়াল করেন। দেখেন রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা আমরা কিভাবে প্রস্তুত করব, রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা আমরা কিভাবে প্রস্তুত করব একটু ভালোভাবে খেয়াল করেন। প্রথমে রক্ষিত আয় বিবরণীর একটা প্রারম্ভিক উদ্বৃত্ত থাকবে, ওইটা আমরা লিখে নিব। প্রথমে রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্তটা লিখব। এবার তার সাথে আমরা কিছু জিনিস যোগ করব। কি যোগ করব? নিট মুনাফা যোগ করব, যেটা আমরা বিশদ আয় বিবরণী করে পাবো অথবা প্রশ্নে দিয়ে দিবে। 3, এবার তার সাথে আমরা যোগ করব আয়কর সঞ্চিতি। রেওয়া মিলে যদি কোনো আয়কর সঞ্চিতি থাকে তাহলে সেটা আমরা যোগ করব। এবার যোগ করব আয়কর ফেরত, যদি রেওয়া মিলে আয়কর ফেরত নামে কোনো আইটেম দেওয়া থাকে। এবার আমি তার সাথে যোগ করব দাবিহীন লভ্যাংশের অবলোপন। দাবিহীন লভ্যাংশ লিখব না কিন্তু, যদি কখনো দাবিহীন লভ্যাংশের উপরে আমাকে অবলোপন ধরতে বলে তাহলে ওই অবলোপনটা আমি যোগ করব। তাহলে দেখো রক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে আমি 4টা জিনিস যোগ করব। কয়টা জিনিস? 4টা জিনিস যোগ করব। তবে মনে রাখবা এই 4টা জিনিস কিন্তু প্রশ্নে সবসময় থাকে না, ওই হাতে গোনা 2-1টা জিনিস থাকে। দেখো সেই 4টা জিনিসকে, 1 নেট মুনাফা, এটা বিশদ আয় বিবরণী করে বাহির করতে হবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে। পুরাতন আয়কর সঞ্চিতি, কেন পুরাতন লিখলাম? কারণ এটা রেওয়া মিলে দেওয়া থাকে। কোথায় দেওয়া থাকে? রেওয়া মিলে দেওয়া থাকে। এবার আসো, এটা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, এটা আমরা যোগ করব। কেমন? এটা 2 নম্বর। আয়কর ফেরত, এটা থাকে না বললেই চলে। যদি এটা কখনো রেওয়া মিলে থাকে আয়কর ফেরত, তুমি দেখতে পাচ্ছ আয়কর ফেরত দিয়ে দেওয়া আছে টাকা, তাহলে সেটা যোগ করবা। এরপরে যোগ করবা দাবিহীন লভ্যাংশের অবলোপন। দাবিহীন লভ্যাংশের অবলোপন, দাবিহীন লভ্যাংশ না কিন্তু, দাবিহীন লভ্যাংশের অবলোপন। এবার এই সবগুলো আমি যোগ করে যেই অ্যামাউন্টটা পাবো এই অ্যামাউন্টটা আমি এই জায়গায় নিয়ে আসবো। এবার এই অ্যামাউন্ট থেকে আমি বাদ দিব বন্টন সমূহ। এবার কোন কোন খাতে আমরা টাকাটা বন্টন করব ওই খাতগুলো খুঁজে বাইর করতে হবে। এই যে আয়কর প্রদান, এবার দেখো এই যে আয়কর প্রদান, এটাও রেওয়া মিলে দেওয়া থাকবে। আয়কর প্রদান বিয়োগের ঘরে বসাবা। অনেক সময় তোমাদের বইতে দেখবা আয়কর প্রদান থেকে আয়কর সঞ্চিতি বিয়োগ করা আছে, আবার আয়কর সঞ্চিতি থেকে আয়কর প্রদান বিয়োগ করা আছে। তুমি চাইলে ওই যোগ বিয়োগ করে একসাথে লিখতে পারো, অথবা আমি যেটা করছি যে যোগের গুলোকে একসাথে রাখছি, বিয়োগের গুলোকে একসাথে রাখছি। বাস, আমি একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করবো না, সবগুলো যোগের একসাথে রাখছি, সবগুলো বিয়োগের আমি একসাথে রাখবো। এই যে দেখো আয়কর প্রদান, কি প্রদান? আয়কর প্রদান। তারপরে লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ, এটা সমন্বয়ে বলা থাকবে শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ এত% ঘোষণা করা হয়েছে। তারপরে সঞ্চিতি তহবিলে স্থানান্তর, বিভিন্ন সঞ্চিতি তহবিলে স্থানান্তর করা, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, বোনাস তহবিলে স্থানান্তর। এবার এই সবগুলো আমি যোগ করে এই জায়গায় নিয়ে আসবো। এবার এই টাকা থেকে আমি এটা বিয়োগ করার পর যেটা থাকবে এটাই রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। এটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। বলো তো ফরম্যাটটা বুঝতে পারছো কিনা? তোমরা কমেন্ট না করলে ক্লাস করার দরকার নেই, বাইরে হয়ে যাও। এখন আমি কিভাবে বুঝবো যে তুমি বুঝছো কিনা? আমার বুঝার ক্ষমতাটা কি বলো? তুমি যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে তুমি বুঝছো কিনা? বসে 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 বসে
এটার কোনো অর্থ বুঝলাম না ভাই, একটা জিনিস বলতে হবে তো যে হ্যাঁ আমি কি বুঝতে পারছি নাকি পারি নাই, কোনটা কি সমস্যা সেটা বলবে না। এখন আমার যে বোঝার ক্ষমতা, যে আমি যে বুঝতে পারবো যে তুমি বুঝছো কিনা, সেটা তো তুমি বলতে হবে আমাকে। তাহলে দেখেন, রক্ষিত আয় বিবরণীর, রক্ষিত এই আয় বিবরণীটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো রক্ষিত আয় বিবরণীটার, এবার দেখো মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা কিভাবে করব। মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা করব শেয়ার মূলধন, তার সাথে যোগ করব সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, তার সাথে যোগ করব কিছু সঞ্চিতি উদ্বৃত্ত, সেগুলো কি শেয়ার অধিহার, সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি, পরিপূরক তহবিল, অন্যান্য যে তহবিলগুলো থাকবে সেগুলো। এরপর আমরা তার সাথে যোগ করব রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। যদি রক্ষিত আয় বিবরণীর নেগেটিভ মান আসে তাহলে আমরা সেটা বিয়োগ করে দিব। হ্যাঁ, এবার আর্থিক অবস্থার বিবরণী ঠিক আগেরটার মতনই আমরা করব, তবে মনে রাখবা আর্থিক অবস্থার বিবরণী আগেরটার মতন যখন আমরা করব তখন আমরা স্থায়ী সম্পদ থেকে আগে শুরু করব। হ্যাঁ, দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীটা আমাদেরকে শুরু করতে হবে কিসের ভিত্তিতে? স্থায়িত্বের ভিত্তিতে। আবারও বলতেছি, দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে স্থায়িত্বের ভিত্তিতে। আমরা প্রথম পত্রের আর্থিক বিবরণী যেটা করছি এটা এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী করছি, ওইটা কিন্তু আমরা তারল্যের ভিত্তিতে করছি। আগে চলতি সম্পদ দিয়ে শুরু করছি, তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ লিখছি, তারপরে স্থায়ী সম্পদ লিখছি, তারপরে অলিক সম্পদ লিখছি। এই জায়গায় সর্বপ্রথমে আমরা শুরু করব স্থায়ী সম্পদ দিয়ে, তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ, তারপরে দায়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা লিখব মালিকানা সত্ত্বের টাকা, তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায়। বলো বুঝতে পারছো কিনা? এবার অঙ্কটা বাইর করো। রাজশাহী বোর্ড 24, সবাই রাজশাহী বোর্ড 24টা বাইর করেন, সবাই রাজশাহী বোর্ড 24 বাইর করেন, সবাই রাজশাহী বোর্ড 24 বাইর করেন, দ্রুত দ্রুত, সময় নেবেন না। সবাই রাজশাহী বোর্ড 24 বাইর করেন, একদমই প্রথম পত্রের মতন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। রাজশাহী বোর্ড 24 দ্রুত বাইর করতে হবে। রাজশাহী বোর্ড 24 বাইর করছেন? রাজশাহী বোর্ড 24 সবাই আসেন, রাজশাহী বোর্ড 24 দ্রুত বাইর করতে হবে কিন্তু। যে বাইর করছেন আমাকে একটু জানাবেন, আমি কি শুরু করব? দেখেন সেম আমাদের একদমই ধরে নেন আগের অঙ্কগুলোর মতন, একদমই আমাদের আগের অঙ্কগুলোর মতন এটা। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট আপনি দেখবেন আপনি আগের অঙ্কগুলো যেভাবে করছেন এভাবে, এবং দ্বিতীয় পত্রের অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে আরও সহজ হয়। এই যে দেখেন, এই জায়গায় শেয়ার মূলধন দেওয়া আছে, শেয়ার কতগুলো দেওয়া আছে, মজুত পণ্য দেওয়া আছে, পণ্য ক্রয় বিক্রয় দেওয়া আছে, বেতন দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া আছে, প্রাথমিক খরচাবলী দেওয়া আছে, এটা একটা অলিক সম্পদ। রক্ষিত আয় বিবরণের একটা উদ্বৃত্ত দেওয়া আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব দেওয়া আছে, নগদ ও ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে, সাধারণ সঞ্চিতি দেওয়া আছে, ইজারা সম্পদ দেওয়া আছে, আয়কর ও আয়কর সঞ্চিতি। এই যে আয়কর ও আয়কর সঞ্চিতি মানে হচ্ছে এটা হচ্ছে আয়কর প্রদান আর এটা হচ্ছে আয়কর সঞ্চিতি। তারপরে অফিস সরঞ্জাম দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে। কেমন? সমন্বয়ের এন্ট্রিগুলো দেখেন। এবার সমন্বয়ের এন্ট্রিগুলো কি বলছে একটু খেয়াল করেন। এই যে দেখেন, সমাপনী মজুত পণ্য 1,85,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য 2,20,000 টাকা। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচকে পরপর 4টি আর্থিক বছরে সমন্বয় করে অবলোকন করতে হবে। শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সাধারণ সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকায় উন্নীতি করতে হবে। শ্রমিকের মুনাফা ও অংশীদারিত্ব তহবিলে নিট লাভের 10% স্থানান্তর করতে হবে। ক নম্বর প্রশ্ন, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাইর করো। কিসের পরিমাণ? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন আমরা কিভাবে বাইর করব? যেটা আমরা প্রথম পত্র কিন্তু করেছি, তাই না? এই যে দেখো, বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা কিভাবে করব।
সবাই একটু বোঝার চেষ্টা করেন ভাই। প্রথম পত্রের মতন আপনি ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকে মনে করে দ্বিতীয় পত্রটা মনে কঠিন, না, প্রথম পত্র হচ্ছে সহজ। আর আপনি চেষ্টা করলে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই যে দেখেন, বিবরণ টাকা টাকা লিখে নেবেন। বিবরণ টাকা টাকা। এবার রেও মিলে যে বিজ্ঞাপনটা দেওয়া আছে ওই বিজ্ঞাপনটা আমরা লিখব। এবার আসেন, রেও মিলে বিজ্ঞাপন কয় টাকা দেওয়া আছে দেখেন। এই যে দেখেন, বিজ্ঞাপন 60,000 টাকা। বিজ্ঞাপন কয় হাজার টাকা? 60,000 টাকা। এবার তার সাথে বিনামূল্যে পণ্য বিতরণ আছে, সেটা যোগ করতে হবে। এই যে বিজ্ঞাপন 60,000 যোগ করব পণ্য বিতরণ 20,000, টোটাল হইল কত? 80,000 টাকা। এবার এই 80,000 টাকা ভালো করে খেয়াল করবেন। এবার এই 80,000 টাকা 4টা আর্থিক বছরে ভাগ করতে বলছি। তার মানে 80,000 টাকা 4 বছর চলবে। তো আমি 4 দিয়ে যদি ভাগ করি, প্রত্যেক বছর কয় হাজার করে করে? 20,000 টাকা করে পড়ে। প্রত্যেক বছর কত করে পড়ে বলেন তো? 20,000 টাকা করে পড়ে। এবার এই 20,000 টাকার মধ্যে এই যে 4 ভাগের মধ্যে এক ভাগ অবলোপন করতে বলছে। অবলোপন মানে ব্যয়। তাহলে 3 ভাগ বিলম্বিত করতে বলছে। তাহলে আমাদেরকে বিলম্বিতটা বাইর করতে বলছে। তো আমি বিলম্বিতটা যদি বাইর করি, তাহলে যেটা অবলোপন করব সেটা বিয়োগ করলে হয়। এই যে দেখেন, অবলোপন হয়েছে এক ভাগ মানে কয় হাজার? 20,000। আর 3 ভাগ মানে কয় হাজার? 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। অবলোপন মানে যেটা বর্তমানে আপনি ব্যবহার করে ফেলবেন, এটা ব্যয়। অবলোপন মানে ব্যয়। আর এই যে বিলম্বিত যেটা বাইর হইছে, এটা আমাদের জন্য অলিক সম্পদ। এটা আমাদের জন্য কি? অলিক সম্পদ। এটা আমাদের জন্য কি? অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন কোনটা? বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব, বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব, ওইটাই আমাদের জন্য কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন। তো এই জায়গায় দেখেন, এটা ব্যবহার হবে 4 বছর, আমরা অবলোপন করবো 1 বছর, মানে ব্যবহার করবো 1 বছর। তাহলে থাকবে কয় বছর? 3 বছর। এই 3 বছরের টাকাটা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। বলো ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা? ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা তোমরা একটু বলবা। ক নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাইর করা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা কি বুঝতে পারছো? প্রথমে আমরা লিখছি বিজ্ঞাপন, যেটা রেও মিলে দেওয়া ছিল, তার সাথে আমরা যোগ করছি পণ্য বিতরণ। পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের পরিমাণ বাড়ে। তুমি এটাকে জাবেদা করো, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই পণ্য বিতরণটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। এবার আমাকে বাহির করতে বলছে এই জায়গায় বিলম্বিতটা। তাহলে আমি বর্তমানে যেটা ব্যবহার করছি এটা বাদ দিয়ে দিলে ভবিষ্যতে যতটুকু ব্যবহার করব সেটাই তো বিলম্বিত, তো সেটা আমরা বাহির করতে পারবো। এবার খ নম্বরে আমাদেরকে বলছে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো দেখেন, রক্ষিত আয় বিবরণী মাত্র আমরা যে ফরম্যাটটা পড়ছি না, ওই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে কিন্তু। এবার দেখেন, আমরা রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য একটা ছক তৈরি করে নিব। অবশ্যই ছকের উপরে প্রতিষ্ঠানের নাম, সাল, এগুলো কিন্তু লিখে নিতে হবে। যেটা নিয়ে আমি গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি পরীক্ষা ভালো দিছি কিন্তু নাম্বার কম আসতেছে। নাম্বার কম আসার আমার কতগুলো কারণ আছে, কিন্তু ওই কারণগুলো আমাদেরকে আগে জানতে হবে। এবার আসেন, সর্বপ্রথম আমি এই জায়গায় রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্তটা লিখব। রক্ষিত আয় বিবরণীর
প্রারম্ভিক উদ্বৃত্ত। এই যে দেখেন রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত কয় টাকা? ৭৫,০০০ টাকা। তারা বলে দিছে নিট লাভ ৬৬,০০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করে। দেখছো নিট লাভ দিয়ে দিছে, বললাম না নিট লাভ দিয়ে দিবে। এবার এই ৭৫,০০০ টাকা এই জায়গায় লিখব, লিখার পর এবার তার সাথে আমি যোগ করব নিট লাভ। নিট লাভ ৬৬,০০০ টাকা। এবার আমরা এটা যোগ করব। নিট লাভ কত দেখেন, নিট লাভ কত? ৬৬,০০০। এবার ৭৫,০০০ ৬৬,০০০ যোগ করলে ১,৪১,০০০। এবার তার সাথে আমি যোগ করব আয়কর সঞ্চিতি আছে। আয়কর সঞ্চিতি কিন্তু আছে। এই আয়কর সঞ্চিতিটা আমরা যোগ করব। কি যোগ করব? আয়কর সঞ্চিতি। আসেন এই যে আয়কর সঞ্চিতি ৫,০০০ টাকা, এই যে দেখছেন এই যে আয়কর ও আয়কর সঞ্চিতি, এই যে আয়কর সঞ্চিতি ৫,০০০ আছে, এটা যোগ করে নেবেন। আসেন আমরা যোগ করি। এবার যোগ করার পর আমরা ডিরেক্টলি টাকাটা বসাই দিব। কেমন? তাহলে আসবে ১,৪৬,০০০ টাকা। ১,৪৬,০০০ টাকা। এবার তার থেকে আমি বাদ দিব বাদ বন্টন সমূহ। এবার এই বাদ বন্টন সমূহের ভিতরে প্রথমে আসবে আয়কর প্রদান। আয়কর প্রদান ৫,০০০ টাকা। এই যে দেখেন আয়কর প্রদান, এই যে আয়কর দিয়ে টাকাটা ডেবিট পাশে দেওয়া আছে, এটাই আয়কর প্রদান। তারপরে আসবে এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩০,০০০ টাকা। এই যে দেখছেন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা কিন্তু আসবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ওই যে ফরম্যাটটা অনুসরণ করেন তাইলে হবে, ফরম্যাটটা অনুসরণ করেন তাইলে হবে। এরপরে আসবে প্রস্তাবিত লভ্যাংশ। দেখেন প্রস্তাবিত লভ্যাংশ আছে কিনা একটু খেয়াল করেন, অবশ্যই আছে। শেয়ার প্রতি ১ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার প্রতি, তাহলে শেয়ার আছে কয় হাজার? ৬০,০০০। আমার শেয়ার আছে ৬০,০০০, প্রত্যেকটা শেয়ারে ১ টাকা করে লভ্যাংশ দিতে হবে। তাহলে ৬০,০০০ শেয়ারে আমি কয় টাকা লভ্যাংশ দিব? ৬০,০০০ টাকা। এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ। এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষিত লভ্যাংশ। ৬০,০০০ টাকা। তারপরে আমরা দেখব কোনো তহবিলে স্থানান্তর করতে হবে না। কোনো তহবিলে কোনো কিছু স্থানান্তর করতে হবে কিনা, আমরা কোনো তহবিলে কোনো কিছু স্থানান্তর করব কিনা সেটা দেখো। আসো সমন্বয়ে আসো, সমন্বয়ে বলা থাকবে এই যে তোমরা একটু খেয়াল করো, সমন্বয় স্পষ্ট বলা থাকবে। এই যে দেখো সমন্বয় স্পষ্ট বলা আছে যে সাধারণ সঞ্চিতি তহবিল ১ লক্ষ টাকায় উন্নীতি করতে হবে। মানে সাধারণ সঞ্চিতি তহবিলটাকে ১ লক্ষ টাকা বানাইতে হবে। তাহলে সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে কয় টাকা দেওয়া আছে? এই যে দেখো সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে ৭০,০০০ টাকা। আর সমন্বয়ে বলছে এটাকে ১ লক্ষ টাকা বানাইতে হবে। আচ্ছা আছে ৭০,০০০ আমার কাছে, তোমরা বলতেছো তোমাদেরকে দিতে হবে আমার ১ লক্ষ টাকা।
মনে করো আমার কাছে 70,000 টাকা আছে, তোমরা আবদার করছো স্যার আমাদেরকে 1 লক্ষ টাকা দেন, তাইলে আমাকে আরো কয় টাকা স্থানান্তর করতে হবে? আমাকে আরো 30,000 টাকা স্থানান্তর করতে হবে। তার মানে এই 30,000 টাকা হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। এই 30,000 টাকা হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সঞ্চিত তহবিলে স্থানান্তরটা বুঝতে পারছো কিনা বলো। তাহলে এই জায়গায় লিখবো সঞ্চিত তহবিলে স্থানান্তর। সঞ্চিত তহবিলে স্থানান্তর 30,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? সঞ্চিত তহবিলে স্থানান্তর 30,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? সঞ্চিত তহবিলে স্থানান্তর 30,000 টাকা। বুঝতে পারছো কিনা বলো। তোমরা কথা বলবা, না বুঝলে বলবা, আমি আবার বুঝাই দিব। তারপরে দেখো আর কোন তহবিলে স্থানান্তর করতে বলছে? জি, এই যে শ্রমিকদের মুনাফা, হ্যাঁ, তহবিলে নিট লাভের 10%। তাহলে নিট লাভ কত? 66,000 টাকা। তাহলে এই 66,000 টাকার 10%, ওকে, এই 66,000 উপরে কয় পার্সেন্ট ধরবো? 10%। তাহলে 6,600। এই 6,600 টাকা আমরা শ্রমিকদের তহবিলে স্থানান্তর করব। কার তহবিলে? শ্রমিকদের তহবিলে স্থানান্তর করব। তাহলে আমরা এই জায়গায় লিখব অন্যান্য তহবিলে স্থানান্তর অথবা শ্রমিক তহবিলে, শ্রমিক তহবিলে স্থানান্তর। কয় টাকা? 6,600 টাকা। এবার আমি এই বিয়োগের সবগুলোকে যোগ করব। এবার আমি বিয়োগের সবগুলোকে যোগ করব। এই যে দেখো 6,000 যোগ 30,000, তারপরে যোগ 60,000, তারপরে যোগ করব কত? 30,000 যোগ করব 6,600। তাহলে আমাদের আসবে 1,32,600। 1,32,600। এবার এই টাকাটা আমরা উপরের টাকাটা থেকে বিয়োগ করব। 1,46,000 টাকা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে আসবে 13,400। কত আসবে? 13,400। এই 13,400 টাকা হচ্ছে আমাদের জন্য রক্ষিত আয় বিবরণীর, রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। বলো বুঝতে পারছো কিনা? রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত বুঝতে পারছো কিনা বলো। দেখো রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত আমি কিভাবে বাইর করলাম, বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত, রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত বুঝতে পারছো কিনা বলো। রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত বুঝতে পারছো কিনা বলো। রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত বুঝতে পারছো কিনা বলো। সঞ্চিত তহবিলটা আরেকবার দেখো, প্রশ্ন না বুঝলে তো হবে না। এই জায়গায় প্রশ্নে কি বলছে? সাধারণ সঞ্চিত তহবিল 1 লক্ষ টাকায় উন্নতি করতে হবে। মানে সাধারণ সঞ্চিত তহবিল যা আছে এটাকে 1 লক্ষ টাকা বানাইতে হবে। তাহলে সাধারণ সঞ্চিতি কত আছে এখন? বর্তমানে 70,000 টাকা আছে। তাহলে এখন এটাকে যদি আমি 1 লক্ষ বানাই, তাহলে বলতো এই 70,000-এর সাথে আরো কত টাকা আমার দিতে হবে? 30,000 টাকা স্থানান্তর করতে হবে না? তার মানে এই 30,000 টাকায় হচ্ছে সঞ্চিত তহবিলের স্থানান্তর। এই 30,000 টাকায় হচ্ছে সঞ্চিত তহবিলের স্থানান্তর। এই 30,000 টাকায় হচ্ছে সঞ্চিত তহবিলের স্থানান্তর। এবার বলেন তো বুঝতে পারছেন কিনা? সোহানা লিখছে আরেকবার স্যার। হ্যাঁ, আরেকবার কোন জায়গাটা বুঝাবো বলেন? আরেকবার কোন জায়গাটা বুঝাবো বলেন? আরেকবার কোন জায়গাটা বুঝাবো বলেন? দ্রুত বলতে হবে। আরেকবার আমি কোন জায়গাটা বুঝাবো? আমি তো বোঝানোর জন্য প্রস্তুত। বলেন আরেকবার কোন জায়গাটা বুঝাবো? দেখেন প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রের পার্থক্য শুধু এই জায়গাটুকুই। তো এই জায়গাটুকুই বলেন। বলেন আরেকবার আমি কোন জায়গাটা বুঝাবো? দ্রুত বলেন, দ্রুত। যে বলছেন আরেকবার আপনি একটু দ্রুত বলবেন। যে বলছেন আরেকবার আপনি একটু দ্রুত বলবেন, দ্রুত বলবেন। ওকে, তাহলে আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্ন বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ বাইর করো। এবার আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে, বাট সম্পূর্ণটা না, শুধু আমরা করব মোট সম্পদেরটা। অন্তর্বর্তীকালীন সঞ্চিত তহবিলটা কি ভাই? অন্তর্বর্তীকালীনটা তো আলাদা জিনিস। অন্তর্বর্তীকালীন মানে যে কোনো সময় হঠাৎ তুমি একটা তহবিল স্থানান্তর করছো। সরি, অন্তর্বর্তীকালীন তহবিলটা আর সঞ্চিত তহবিলটা দুটো আলাদা জিনিস। সঞ্চিত তহবিল হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থার কি, আর অন্তর্বর্তীকালীন তহবিলটা হচ্ছে এই যে দেখো, হঠাৎ তুমি একটা লভ্যাংশ ঘোষণা করছো, হ্যাঁ,
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে হচ্ছে বছরের যে কোনো সময় হঠাৎ তুমি একটা লভ্যাংশ ঘোষণা করছো, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন। এই যে দেখো, এই জায়গায় স্পষ্ট দেওয়া আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 30,000 টাকা। হঠাৎ তুমি বছরের যেই কোনো সময় যেই লভ্যাংশটা ঘোষণা করবা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন। যেমন এই যে এখন আমাদের দেশে যেই সরকার, তার নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কি জানতো এটা কি হঠাৎ হয়েছে না? হঠাৎ যেটা হবে আর কি, হঠাৎ যে কোনো সময় হঠাৎ যেটার প্রয়োজন পড়বে তখন ঘোষণা করা হবে, তখন যেটা হবে সেটাই আর কি। এবার আসো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা আমরা এখন একটু সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। বলেন, আমরা এখন যে আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করব, এটা কি তারল্যের ভিত্তিতে করব নাকি স্থায়িত্বের ভিত্তিতে করব? এখন আমরা যেই আর্থিক অবস্থার বিবরণীটা করব, এটা অবশ্যই আমরা স্থায়িত্বের ভিত্তিতে করব। কার ভিত্তিতে করব বলেন? স্থায়িত্বের ভিত্তিতে। তাহলে বিবরণ টাকা টাকা। স্থায়িত্বের ভিত্তিতে যদি আমরা করি তাহলে প্রথমে আমরা হেডলাইন করব মোট সম্পদ। এবার এই মোট সম্পদের মধ্যে সর্বপ্রথম আসবে আমার স্থায়ী সম্পদগুলো। এবার আসেন এই অঙ্কে স্থায়ী সম্পদ বলতে কি কি আছে। এই অঙ্কে স্থায়ী সম্পদ বলতে কি কি আছে দেখেন। এই যে অফিস সরঞ্জাম, এটা আমার জন্য স্থায়ী সম্পদ। ইজারা সম্পদ, এটা আমার জন্য স্থায়ী সম্পদ, আর কোনো কিছু নেই। তাহলে অফিস সরঞ্জাম কত? আমরা একটু লিখি 90,000 টাকা। অফিস সরঞ্জাম কত? 90,000। আর ইজারা সম্পদ 50,000। এই যে দেখেন, অফিস সরঞ্জাম 90,000 টাকা। এরপর আসবে ইজারা সম্পদ 50। এবার তার থেকে আমি বাদ দিব অবলোপন। কি বাদ দিব? অবলোপন। কেন? ওই যে দেখো ইজারা সম্পদের সাথে ব্র্যাকেট দিয়ে একটা বছর দেওয়া আছে। দেখো ইজারা সম্পদের সাথে ব্র্যাকেট দিয়ে একটা বছর দেওয়া আছে, এই যে দেখছো। তার মানে 50,000 টাকা, এটা 5 বছর ব্যবহার করতে হবে। তাহলে প্রত্যেক বছর কত করে পড়লো? তুমি এক কাজ করো, এই 50,000-কে 5 দ্বারা ভাগ করো। 5 দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবা প্রত্যেক বছর তোমার কত টাকা করে অবলোপন হচ্ছে। অবলোপন মানে ব্যয়, মানে ইজারা সম্পত্তিটা যে তুমি নিছো এটা 5 বছরের জন্য, প্রত্যেক বছর তোমার 10,000 টাকা করে পড়তেছে। এবার 1 বছর তুমি ব্যবহার করে ফেলছো, এইটাই তোমার অবলোপন, এটা তোমাকে বাদ দিতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এই জায়গায় আসবে কত? 40,000। এবার এই দুইটা যোগ করো, তাহলে এই দুইটাই হবে আমার জন্য স্থায়ী সম্পদ। বলো স্থায়ী সম্পদটা কি বুঝতে পারছো? স্থায়ী সম্পদটা কি বুঝতে পারছো? আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। তোমরা যে এত পরিমাণ, মানে তোমাদেরকে বলি যে তোমরা বুঝছো কিনা সেটা তো বলবা। বলো স্থায়ী সম্পদ বুঝতে পারছো কিনা? সৈয়দ মুনতাসিরের কি সমস্যা? একটু পর পর কি লাইভে ঢুকো? ইজারা সম্পদ বলতে কি বোঝায়? ভাই শান্ত, ইজারা সম্পদ বলতে কি বোঝায় এটা প্রশ্ন করলা। ইজারা সম্পদ মানে হচ্ছে নিলামে ডেকে নেওয়া। অর্থাৎ যে সম্পদটা আমি নিলামে ডেকে নিছি, আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবো। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত এটা আমার সম্পদ থাকবে। নির্দিষ্ট সময়ের পরে এটা যে প্রকৃত মালিক এটা তার হয়ে যাবে। এই জন্য ইজারা সম্পদটা আমি 5 বছরের জন্য নিছি। এই 5 বছর আমরা কি করব? ব্যবহার করব। ওই 5 বছর আমাদের জন্য সম্পদ। এরপরে স্থায়ী সম্পদের পরে আমরা এই জায়গায় হেডলাইন করব দীর্ঘমেয়াদী সম্পদ।
দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ এই অঙ্কে আছে। দেখেন দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু এই অঙ্কে আছে। এই যে 12% বিনিয়োগ 1,50,000 টাকা, 12% বিনিয়োগ, এই যে 12% বিনিয়োগ, এটা কিন্তু আমার জন্য সম্পদ। এই যে 1,50,000। তাহলে আমরা দুইটা সম্পদ পাইলাম, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। এবার আমাদেরকে আরো বাইর করতে হবে চলতি সম্পদ, তারপরে হচ্ছে অলিক সম্পদ। এবার আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা। এবার আমি এই জায়গায় হেডলাইন করব, বাইর করব কি সম্পদ? চলতি সম্পদ। এবার আসেন চলতি সম্পদগুলো কি কি আছে আপনারা একটু বলেন তো দেখি। চলতি সম্পদগুলো কি কি আছে বলেন। এই যে দেখেন চলতি সম্পদগুলো কি কি আছে। প্রাপ্য হিসাব, এটা আমার জন্য চলতি সম্পদ 2 লক্ষ টাকা। এই প্রাপ্য হিসাবের সাথে যোগ বিয়োগ হওয়ার মতন কোনো কিছু কিন্তু নাই। সমাপনী মজুদ পণ্য, এটাও কিন্তু আমার জন্য চলতি সম্পদ। তাহলে আমরা লিখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 2 লক্ষ টাকা। সমাপনী মজুদ পণ্য 1,85,000 টাকা। তারপরে আসবে নগদ ও ব্যাংক জমা। নগদ ও ব্যাংক জমা, এই যে দেখো নগদ ও ব্যাংক জমা আছে। এই যে নগদ ও ব্যাংক উদ্বৃত্ত কয় হাজার টাকা? 69,000 টাকা। নগদ ও ব্যাংক উদ্বৃত্ত 69,000 টাকা। নগদ ও ব্যাংক উদ্বৃত্ত 69,000 টাকা। এবার বলেন তো এই চলতি সম্পদের ভিতরে আর কোনো এন্ট্রি আসবে কিনা দেখি তো, আপনারা বলেন তো এই চলতি সম্পদের ভিতরে আর কোনো এন্ট্রি আসবে কিনা। আর একটা এন্ট্রি চলতি সম্পদের ভিতরে আসবে, বলেন তো সেটা কি? বলেন আর একটা এন্ট্রি চলতি সম্পদের ভিতরে আসবে, সেটা কি আপনারা বলবেন। আর একটা এন্ট্রি চলতি সম্পদের ভিতরে আসবে, বলেন সেটা কি? এই জায়গার মধ্যে আরো একটা এন্ট্রি আছে, বলেন সেটা কি? যেটা চলতি সম্পদে আসবে। আরো একটা এন্ট্রি আছে যেটা চলতি সম্পদের ভিতরে বসবে। এখন বলবেন সেটা কি? বলেন তো দেখি, বলেন তো দেখি আপনারা সেটা কি? চলতি সম্পদের ভিতরে আরো একটা এন্ট্রি আছে, বলেন সেটা কি? পারবেন বলতে? পারবেন না কেউ? সেটা হচ্ছে এই যে দেখেন বিনিয়োগের সাথে যে পার্সেন্ট দেওয়া আছে, তার মানে এই বিনিয়োগের উপরে সুদ ধরতে হবে। তার মানে 1,50,000 টাকা বিনিয়োগ, এই বিনিয়োগের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? 12%। তাহলে এই 1,50,000 টাকা, এই 1,50,000 টাকার উপরে আমি কয় পার্সেন্ট সুদ ধরবো? 12% ধরবো, 18,000 টাকা। তার মানে এই যে বিনিয়োগের সুদ, এটা কিন্তু আমার জন্য কি রয়ে গেছে? বকেয়া। আর বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমার জন্য চলতি সম্পদ। বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমাদের জন্য চলতি সম্পদ। বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে দেখেন চলতি সম্পদের ভিতরে বকেয়া বিনিয়োগের সুদ কিন্তু আসবে, আর এটা আপনাকে বাহির করে নিতে হবে। বকেয়া বিনিয়োগের সুদ। এবার আমরা এই জিনিসগুলোকে যোগ করব। এবার আমরা এই জিনিসগুলোকে যোগ করব। এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। বলেন বুঝতে পারছেন? তাহলে 4,72,000 টাকা।
4,72,000 টাকা আমার জন্য চলতি সম্পদ। এরপর আরেকটা সম্পদ আসবে, সেটা হচ্ছে অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। তাহলে হেডলাইন করেন অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এবার এটার ভিতরে প্রথমে আসবে বিলম্বিত বিজ্ঞাপন। ওই যে কতে আমি বাইর করছি, কি বিজ্ঞাপন? বিলম্বিত বিজ্ঞাপন। কতে কিন্তু আমরা বাইর করছি 60,000 টাকা। এরপরে আসবে প্রাথমিক খরচ। এই প্রাথমিক খরচ এটাও কিন্তু একটা অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, অবলোককের কমিশন। এই যে দেখেন প্রাথমিক খরচ, এই যে 28,000 টাকা। কয় হাজার টাকা? 28,000 টাকা। তাহলে আমরা এটা লিখে নিই 28,000 টাকা। এবার আমরা সবগুলো যোগ করে দিব। সবগুলো সম্পদ যোগ করে দিব। এই জায়গায় 1,30,000, 2,80,000 হয় টোটাল। তাহলে আমাদের হবে 8,40,000 টাকা। টোটাল 8,40,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদ। এই হচ্ছে মোট সম্পদ। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন তো মোট সম্পদ কিভাবে বাইর করছি, বুঝতে পারছেন কিনা? বলেন তো মোট সম্পদ কিভাবে বাইর করছি, বুঝতে পারছেন কিনা? মোট সম্পদটা কিভাবে বাইর করছি এটা বুঝতে পারছেন কিনা বলেন। মোট সম্পদটা কিভাবে বাইর করছে ওইটা বুঝতে পারছেন কিনা বলেন। মোট সম্পদটা কিভাবে বাইর করছে ওইটা বুঝতে পারছেন কিনা বলেন। মোট সম্পদটা আমি কিভাবে বাইর করছি ওইটা বুঝতে পারছেন কিনা বলেন। মোট সম্পদটা আমি কিভাবে বাইর করছি সেটা বুঝতে পারছেন কিনা বলেন। সবসময় মনে রাখবেন, বিনিয়োগের সাথে যদি পার্সেন্ট দেওয়া থাকে, বিনিয়োগের সাথে যদি এভাবে পার্সেন্ট দেওয়া থাকে, তার উপরে সুদ ধরতে হবে। আর ওই সুদটা সবসময় বকেয়া থাকবে, কারণ এটা তখন সমন্বয়ের এন্ট্রি হয়ে যায়। এই সুদটা তখন সমন্বয়ের এন্ট্রি হয়ে যায়, তার মানে এটা আপনার জন্য কি থাকবে? বকেয়া থাকবে। বকেয়া 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 মানে আপনি এখনো পান নাই, পাবেন। এই জন্য এটা চলতি সম্পদ। যদি ঋণের সাথে থাকতো তাহলে এটা চলতি দায় হয়ে যেত, ঋণের সুদ, এটা চলতি দায় হয়ে যেত। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন সেম এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, যশোর বুট 24। দেখেন কত ছোট ছোট প্রশ্ন হয়, আপনারা তো বিশ্বাসে করতে চান না। আপনারা বিশ্বাসে করতে চান না যে এগুলো যশোর বুট 24টা বাইর করেন। আপনারা তো বিশ্বাসে করতে চান না যে এই প্রশ্নগুলো যে ছোট হয়। হ্যাঁ, এগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের ওই প্রশ্নগুলো থেকে ছোট হবে। মালিকানা সত্ত্ব কিভাবে বাইর করবেন? মালিকানা সত্ত্ব বাইর করার জন্য তো ফরম্যাট আছে, একটা লাইন লিখে দিয়েছিলাম না? হ্যাঁ, শেয়ার মূলধন, তার সাথে যোগ করব সকল আয়, তার সাথে যোগ করব সকল সঞ্চিতি, তার সাথে যোগ করব সকল তহবিল, তার থেকে বাদ দিব কি? অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তাহলেই কিন্তু আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। যশোর বুট বাইর করেন, যশোর বুট বাইর করেন, সবাই যশোর বুট 24 বাইর করেন। আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে দেই ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আরো কয়েকটা প্রশ্ন সমাধান করে এই অধ্যায়টা আমরা শেষ করতে পারবো খুব তাড়াতাড়ি। আসেন, ক নম্বর প্রশ্ন, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাইর করতে বলছে। সেম জিনিস, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কিভাবে বাইর করব? এই জায়গায় বলছে মোট বিজ্ঞাপন খরচের 5/4 বিলম্বিত করতে হবে। আর রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা। সমন্বয়ে বিজ্ঞাপনের সাথে যোগ হওয়ার মতন কোনো কিছু নাই। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনটা কিভাবে বাইর করবো? এই যে আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা। প্রথমে লিখব বিজ্ঞাপন, $50। এটা 5/4 বিলম্বিত করতে হবে। 5/4 বিলম্বিত মানে এই টাকাটাকে 5 ভাগ করে 4 ভাগ
4 ভাগ বিলম্বিত করতে হবে। তাহলে এক কাজ করো, এই 50,000 টাকাকে আমরা 5টা ভাগ করব। তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়বে? 10,000। 4 ভাগ 4 দিয়ে গুণ 40,000। তাহলে 40,000 হচ্ছে পরবর্তীতে ব্যবহার করব। এবার পরবর্তীটা বাইর করতে গেলে বর্তমানটা বিয়োগ করতে হবে। বর্তমানটার নাম কি? অবলোপন। তাহলে অবলোপন, এটা বাদ দাও। অবলোপন কয় হাজার? 1 ভাগ মানে 10,000। বলো ক নম্বরটা বুঝতে পারছো কিনা? ক নম্বরটা বুঝতে পারছো কিনা? এই বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, এটা যে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কথা বলিও, একটু দ্রুত কথা বলতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, এবার মোট লাভ বা ক্ষতির পরিমাণ বাইর করতে বলছে। চলো আমরা মোট লাভ বা ক্ষতির পরিমাণ বাইর করব। এবার মোট লাভ বা ক্ষতির পরিমাণ আমরা কিভাবে আগে বাইর করা শিখছি, ঠিক আগে আমরা যেভাবে বাইর করছি এভাবেই কিন্তু বাইর করব। আমরা লিখে নিব বিবরণ টাকা টাকা, আর প্রতিষ্ঠানের নাম, সাল, এগুলো তো লিখবই। এবার আসো, আমরা এই জায়গায় মোট লাভ বাইর করতে গেলে আমাকে সর্বপ্রথম কি কি লিখতে হবে? বিক্রয় লিখতে হবে। দেখো তো বিক্রয় দেওয়া আছে কিনা। এই যে বিক্রয় 60,000 টাকা। বিক্রয় কয় হাজার টাকা? 60,000 টাকা। এবার বিক্রয় থেকে আমি বাদ দিব কি? বিক্রয় ফেরত। এই জায়গায় বিক্রয় ফেরত নাই, বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার মতন কোনো কিছু নাই। তাহলে আমরা লিখি বিক্রয়। এটাই নিট বিক্রয়ের কাজ করবে। এবার তার থেকে আমরা বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ। আসো দেখি প্রারম্ভিক মজুদ আছে কিনা। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য 5 লক্ষ টাকা, লিখলাম প্রারম্ভিক মজুদ পণ্য 5 লক্ষ টাকা। তারপরে আসবে কি? ক্রয়। এবার ক্রয় কত টাকা আমরা একটু দেখব। ক্রয় কত টাকা খুঁজো, ক্রয় আছে কিনা। এই যে ক্রয় 10 লক্ষ টাকা। এবার ক্রয় থেকে আমরা বাদ দিব ক্রয় ফেরত, কোনো কিছুই কিন্তু নাই। ক্রয় বার্তা, অলিখিত ক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, কোনো কিছু নেই। তারপরে আসবে মজুরি, শুল্ক, ডক চার্জ কি আছে? এই যে মজুরি ও বেতন। মজুরি ও বেতন আছে, তাহলে অবশ্যই মজুরি ও বেতন কিন্তু আসবে। তাহলে মজুরি ও বেতন লিখবো আমরা। এবার তার সাথে সমন্বয়ে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। এই অঙ্কে মজুরির সাথে সমন্বয়ে কিছু একটা বলা আছে। দেখো মজুরি ও বেতন 4,000 টাকা বকেয়া আছে। মজুরি এবং বেতন 4,000 টাকা কি আছে? বকেয়া। তাহলে বকেয়া থাকলে আমরা কি করব? যোগ করব। তারপরে আসবে ক্রয় পরিবহন। কি আসবে? ক্রয় পরিবহন আসবে। এই যে দেখো ক্রয় পরিবহন আসবে, শুল্ক আসবে। এই যে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। এই যে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, অবশ্যই এটা আসবে। কয় হাজার টাকা? 8,000 টাকা। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তাহলে আমরা এই জায়গায় লিখবো আন্তঃপরিবহন।
আন্তঃপরিবহন 8,000 টাকা। এবার এই সবগুলো আমরা যোগ করব। এবার এই সবগুলো আমরা কি করব? যোগ করব। চলো আমরা যোগ করি সবগুলো। 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ। তাহলে এই 15 লক্ষর সাথে আমরা যোগ করব 34,000, 8,000। তাহলে 15 লক্ষ 42,000। এবার তার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ দিব। কি বাদ দিব? সমাপনী মজুদ। আমরা মনে বিক্রয়ের টাকাটা ভুল লিখছি। আচ্ছা বিক্রয় দেখো তো তোমাদের বইয়ে কি 60,000 দেওয়া না অন্য কিছু দেওয়া? আমার তো মনে হয় যে বিক্রয়ের টাকাটা ভুল লিখছি। বিক্রয় 12 লক্ষ। ও বিক্রয় 12 লক্ষ, 60,000 টাকা হচ্ছে উপভাড়া, 60,000 টাকা হচ্ছে উপভাড়া, বিক্রয় 12 লক্ষ। দেখছো, এই জন্য তো বলি বিক্রয়ের টাকাটা কম মনে হচ্ছে কেন? বিক্রয় 12 লক্ষ। হ্যাঁ, এবার তার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। আচ্ছা পরিচালন ব্যয় তো করে দিব। স্যার যদি বেতন ও মজুরি লেখা থাকতো, যদি বেতন ও মজুরি লেখা থাকতো তাহলে এটা পরিচালন ব্যয় যেত। পরিচালন ব্যয়, পরিচালন। যদি বেতন লেখা থাকতো আগে তাহলে পরিচালন ব্যয় যেত। হ্যাঁ, এবার আসো সমাপনী মজুদ পণ্য কত? 4 লক্ষ টাকা। চার লক্ষ বিয়োগ করো, 11,42,000। এটাই বিক্রিত পণ্যের ব্যয়। এবার এটা আমরা বাদ দিব কার থেকে? বিক্রয় থেকে। বিক্রয় থেকে তাহলে 12 লক্ষ থেকে আমরা বাদ দিব 11,42,000। তাহলে 58,000 টাকা আসবে। কত? এই 58,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। এই 58,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। বলো মোট মুনাফাটা বুঝতে পারছো কিনা? বলো তো মোট মুনাফাটা বুঝতে পারছো কিনা? এই 58,000 টাকা হবে আমার জন্য মোট মুনাফা। বলো মোট মুনাফাটা বুঝতে পারছো কিনা বলো। এবার আসো গ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। গ নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখে নেই। গ নাম্বার বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এই যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে, এবার সম্পদও আসবে, দায়ও আসবে, সব কিছু আসবে। দেখেন এবার আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা টাকা। এবার প্রথমে আমি হেডলাইন করব মোট সম্পদ। এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদ কিন্তু থাকতে হবে। যদি স্থায়ী সম্পদ না থাকে তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ থেকে শুরু করবা। তো এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে কিনা দেখো তো, তোমরাই বলো। তোমাদের চোখে কি কোনো স্থায়ী সম্পদ পড়তেছে? তোমরাই বলো, আমি কিছু বলবো না। এখন তোমরাই বলো স্থায়ী সম্পদ কি আছে, আমাকে বলো স্থায়ী সম্পদ কি আছে? নাই। এরপরে আমি দেখবো দীর্ঘমেয়াদী সম্পদ আছে কিনা, বিনিয়োগ, সেইটাও নাই। যদি না থাকে তাহলে আমরা শুরু করব কি দিয়ে? চলতি সম্পদ দিয়ে শুরু করব। যেহেতু নাই তাহলে আমরা কোত্থেকে নিব? চলতি সম্পদ। প্রথমে আমরা লিখলাম সমাপনী মজুদ। এটা আমাদের জন্য চলতি সম্পদ, 4 লক্ষ টাকা। সমাপনী মজুদ এটা আমাদের জন্য কি সম্পদ? চলতি সম্পদ। তারপরে দেখো প্রাপ্য হিসাব
2,05,000। এবার এটা প্রথম কলামে লেখার কারণ কি জানো? এই প্রাপ্য হিসাব থেকে আমাকে বাদ দিতে হবে সমন্বয়ে প্রাপ্য হিসাব সম্পর্কে কিন্তু একটা বলা আছে। এই যে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% সঞ্চিতি ধরতে হবে, তাহলে এটা বাদ দিতে হবে। এই যে নতুন অনাদায় পাওনা $5,000 হবে কত? 2 লক্ষ। এবার তার থেকে আমরা বাদ দিব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই 2 লাখের উপরে আবার 5% ধরতে হবে। 2 লাখের উপরে যদি আমি 5% ধরি তাহলে আসবে কত? 10,000 টাকা। এই 10,000 টাকা আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটা থাকবে এটাই হচ্ছে নিট প্রাপ্য হিসাব। বলেন বুঝতে পারছেন কিনা? এই জায়গায় কেন নিট প্রাপ্য হিসাবটা লিখতে হবে? কারণ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটা হিসাবের নিট টাকাটাই কিন্তু দেখাই। এই জায়গায় কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কোন টাকাটা দিব? নিট টাকাটাই কিন্তু আমরা লিখব। তাহলে এই যে দেখেন, বুঝতে পারছেন কিনা? আমাকে একটু দ্রুত বলবেন, না বুঝলে আমি আবার বুঝাই দিব। এই যে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, এটাই হচ্ছে নতুন অনাদায় পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায় পাওনার সঞ্চিতি ধরতে হবে। এটা হচ্ছে নতুন অনাদায় পাওনার সঞ্চিতি, এইটাও প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসবে হাতে নগদ। এই যে দেখছো হাতে নগদ, হাতে নগদ আসবে 15 লক্ষ। হাতে নগদ 15 লক্ষ। বলো তো চলতি সম্পদের ভিতরে আর কোনো কিছু বসবে কিনা? আরেকটা জিনিস বসবে। এই চলতি সম্পদ আরেকটা জিনিস বসবে। তোমরা কি কেউ বলতে পারবা? দেখি কে বলতে পারবা? তাহলে তোমার A+ নিশ্চিত। যে এই জায়গায় বলতে পারবা তাহলে তোমার A+ নিশ্চিত পাবা তুমি। এই জায়গায় আরো একটা জিনিস আছে যেটা চলতি সম্পদের ভিতরে বসবে। বলো সেটা কি? এই জায়গায় আরো একটা জিনিস আছে যেটা চলতি সম্পদে বসবে। বলো সেটা কি? দ্রুত বলতে হবে। এই যে দেখো উপভাড়া। এই যে উপভাড়া 10 মাসের, এই টাকাটা একটু নিচে নিচে থাকবে, এই জায়গায় ভুল হয়ে গেছে। উপভাড়ার টাকা মানে এটা, উপভাড়ার টাকা মানে এটা, আর প্রদেয় হিসাবের টাকা মানে এটা। এবার আসো, উপভাড়া এটা 10 মাসের দেওয়া, তার মানে এই 60,000 টাকা হচ্ছে 10 মাসের। তাহলে প্রত্যেক মাসে কয় হাজার টাকা করে পড়লো? 6,000। আমরা অঙ্ক করি কয় মাসের? 12 মাসের। এর ভিতরে পাইছি 10 মাসের, পাই নাই 2 মাস। এই 2 মাস মানে বকেয়া, এটা আমি পাবো। তাহলে 12,000 টাকা হচ্ছে আমার উপভাড়া। এই যে অনাদায়ী উপভাড়া বা বকেয়া উপভাড়া, অনাদায়ী উপভাড়া বা বকেয়া উপভাড়া, এটা আমার জন্য চলতি সম্পদে যাবে। কেন? কারণ উপভাড়া এটা আমার জন্য আয়, আর যেহেতু এটা বকেয়া আছে তাহলে তো আয় বকেয়া সম্পদ। বকেয়া উপভাড়া 12,000 টাকা। বলেন বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে আমাদের চলতি সম্পদগুলো। এবার চলতি সম্পদগুলো আমরা যোগ করি। 4 লক্ষ যোগ করব 1,90,000, যোগ করব 15 লক্ষ, যোগ করব 12,000, তাহলে 21,02,000। এটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। বলেন বুঝতে পারছেন কিনা? 21,02,000 টাকা। তারপরে বসবে অলিক সম্পদ। কি বসবে? অলিক সম্পদ বসবে। এবার অলিক সম্পদ এই অঙ্কে আছে, এই অঙ্কে অলিক সম্পদ কিন্তু আছে, এই অঙ্কে অলিক সম্পদ আছে। ওই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটাই কিন্তু আমাদের জন্য অলিক সম্পদ। তাহলে আমরা হেডলাইন করব অলিক সম্পদ। অলিক সম্পদ একটাই, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন।
বিলম্বিত বিজ্ঞাপন 40,000, দেন যোগ করে দেন 21,42,000। এটাই মোট সম্পদ, এটাই কিন্তু মোট সম্পদ। ওকে, শেষ, মোট সম্পদ শেষ। এবার আমরা বাইর করব মালিকানা সত্ত্ব, শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। প্রথমে আসবে শেয়ার মূলধন। প্রথমে কি আসবে? শেয়ার মূলধনের ভিতরে ডিরেক্টলি লিখে ফেলবেন শেয়ার মূলধন। ওই অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত এত কিছু যদি আপনি সাজাইতে চান তাহলে হবে না। আপনি এত কিছু সাজাইতে চাইলে হবে না, আর যদি সাজাইতে চান তাহলে সাজান। প্রথমে আপনি লিখতে পারেন অনুমোদিত মূলধন। আমি আবার বলতেছি, এটা লেখার দরকার নাই, আপনার যদি মন চায় আপনি লিখবেন ওই যে শেয়ার ইস্যুর অঙ্কের মতন। এই যে প্রতিটি কয় টাকা মূল্যের, এই যে 10 টাকা মূল্যের কয় লাখ, 3 লাখ শেয়ার নিয়ে আপনি নিবন্ধন হয়েছেন, তাহলে প্রতিটি, আপনার যদি মনে চায় প্রতিটি 10 টাকা মূল্যের কয় লক্ষ শেয়ার, 3 লক্ষ শেয়ার, এটা এই জায়গায় লেখা খামাখা। তাহলে টোটাল কত? 30 লক্ষ। এটার কোনো কাজ নাই, ক্লোজ। তারপরে আমরা একসাথে লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। তারপর আমরা একসাথে লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন, তাই না? এই যে দেখেন, এই যে প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার আমরা ইস্যু করছি এবং 2 লক্ষ শেয়ার আদায় করছি। তাইলে প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার আমরা ডিরেক্টলি লিখে ফেললে পারতাম, কত? 20 লক্ষ টাকা। এবার তার সাথে আমরা যোগ করব সঞ্চিতি উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্ত। এবার দেখো এই অঙ্কে সঞ্চিতি উদ্বৃত্তের কোনো আইটেম আছে কিনা, সঞ্চিতি উদ্বৃত্তের কোনো আইটেম আছে কিনা দেখো, সঞ্চিতি উদ্বৃত্তের কোনো আইটেম আছে? দেখো সঞ্চিতি উদ্বৃত্তের কোনো আইটেম আছে কিনা দেখো। যদি সঞ্চিতি উদ্বৃত্তের কোনো আইটেম থাকে তাহলে সেটা কিন্তু আমরা এই জায়গায় লিখে নিব। এবার এই জায়গাটাতে একটু ভালো করে দেখো, মূলধন তার সাথে আমাদের রক্ষিত আয় বিবরণী বসার কথা, কিন্তু এই অঙ্কে কি রক্ষিত আয় বিবরণী আছে? নাই। তাহলে নিট লাভটা বসবে। আচ্ছা নিট লাভও তো নাই, তাহলে নিট লাভ যদি না থাকে তাহলে করণীয় কি? নিট লাভ তোমাকে বাহির করে নিতে হবে। বলে কিভাবে বাহির করব? এই যে আমরা যে একটু আগে আমরা মোট মুনাফা বাহির করছি না, এই মোট মুনাফা থেকে এখন আমাকে কষ্ট করে যেটা করতে হবে, এখন আমাকে কষ্ট করে বাহির করে নিতে হবে নিট মুনাফাটা। দেখছো এই কাজটা এই জায়গায় অতিরিক্ত করতে হবে, ওয়ার্কিং। এই যে এখন আমাকে নিট মুনাফা কষ্ট করে এই জায়গা থেকে বাহির করে নিতে হবে, কারণ নিট মুনাফাটা লাগবে। নিট মুনাফাটা লাগবে কারণ নিট মুনাফা ছাড়া তো আমি শেয়ার মালিকানা সত্ত্ব করতে পারবো না। এই যে দেখছেন নিট মুনাফা নাই বিদায় আমি নিট মুনাফাটা বাহির করে নিব। যদি থাকতো তাহলে আমরা কিন্তু বাহির করতাম না। এবার মোট মুনাফা, বলে স্যার এত ছোট দিয়ে দিল, দেখছেন ছোট দিছে, এই জায়গায় কিন্তু একটা ওয়ার্কিং করতে বলছে। এবার তার থেকে আমাদেরকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। এই জায়গাটা আমরা অতিরিক্ত করতেছি কারণ এটা ওয়ার্কিং। কেন? কারণ আমাদের নিট মুনাফা লাগবে, কারণ আমাদের কি লাগবে? নিট মুনাফা লাগবে। বলেন বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন কথাটা। এই জায়গায় যারা আছেন আপনারা বুঝতে পারছেন কিনা বলেন। এবার দেখেন এই যে বহি পরিবহন 7,000, বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? পরিচালন ব্যয়। তাহলে আমরা এই জায়গায় লিখব বহি পরিবহন 7,000 টাকা।
বিজ্ঞাপন টোটাল 50, তার থেকে আমরা বাদ দিব বিলম্বিত। বিলম্বিত বিজ্ঞাপন দেখো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। তারপরে আসবে ওই যে অনাদায়ী পাওনার আইটেমটা, যেটা আমরা দেনাদার থেকে বাদ দিছিলাম। এই যে দেখেন, দেনাদারের কাছ থেকে যেই টাকাটা আদায় করা যায় না, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা 5000। আর এটা যেহেতু সমন্বয় আছে, তাই এটার নাম কি, নতুন অনাদায়ী পাওনা। এরপরে আমরা আবার এই দেনাদারের উপরে অনাদায়ী পাওনার সঞ্চিতি কিন্তু ধার্য করছিলাম, আসছিল কত, 10,000। তাহলে কয় হাজার হইল, 15,000 টাকা। এরপর তার থেকে আমরা পুরাতন বাদ দিব, কিন্তু পুরাতন তো নাই। পুরাতন কি আছে বলো, পুরাতন কি আছে, নাই। এবার এই সবগুলো যোগ করো, এটা হচ্ছে পরিচালন ব্যয়। এই সবগুলো যোগ করো, 25, 7, 32,000 টাকা। এই 32,000 টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয়। এবার এটা আমি বাদ দিব 58,000 টাকা থেকে, তাহলে 26,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। কি মুনাফা, পরিচালন মুনাফা। কি মুনাফা, পরিচালন মুনাফা। এবার তার সাথে আমি যোগ করব অন্যান্য আয়। অন্যান্য আয় কি আছে, উপভাড়া। উপভাড়া 60,000। তার সাথে যোগ করব বকেয়া 12,000। তাহলে উপভাড়া কত, 72,000। এবার এই 72,000 সাথে 26 যোগ করো, 72,000 সাথে 26 যোগ করো, তাহলে আসবে 98,000 টাকা। এই 98,000 টাকা হচ্ছে তোমার জন্য নিট মুনাফা। এই 98,000 টাকা হচ্ছে তোমার জন্য নিট মুনাফা। দেখছো, এটা কিন্তু আমরা সম্পূর্ণ ওয়ার্কিং করলাম শুধু এই নিট মুনাফাটার জন্য। কেন, এই নিট মুনাফাটা আমার এই জায়গায় লাগবে। এই যে দেখছেন, ওই যে মালিকানা সত্ত্ব বাইর করতে লাগবে। সঞ্চিতি উদ্বৃত্তি একটাই আছে, সেটা কি, নিট মুনাফা। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন। এবার আপনারা বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো, বলেন বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত বলবেন বুঝতে পারছেন কিনা। এবার আমরা কি করব, চলতি দায়টা বাইর করব। এবার আমরা চলতি দায়টা বাইর করব। আসেন, দীর্ঘমেয়াদী দায় তো এই অঙ্কে নাই, তাহলে এবার আমরা বাইর করব কি, চলতি দায়। যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, তাই আমরা এবার বাইর করব কি, চলতি দায়। চলতি দায়ের ভিতরে কি কি আসবে, প্রথমে আসবে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, এটা আমার জন্য চলতি দায়। তারপরে বকেয়া মজুরি, এই দুইটি হচ্ছে আমাদের জন্য চলতি দায়। এই যে দেখেন, প্রদেয় হিসাব কোথায় কোথায় খুঁজেন, এই যে 40,000, আর বকেয়া মজুরি ছিল কয় হাজার, 4,000। তাহলে আসেন লিখি, প্রদেয় হিসাব, আর কোনো কিছু আছে আপনারা বলেন, আর কোনো কিছু আছে, নেই। তাহলে এই জায়গায় কত, 44,000। এবার আমরা 20,98,000 তার সাথে আমরা যোগ করব 20,98,000 যোগ করব 44,000, তাহলে আসবে 21,42,000। 21,42,000। এবার দেখছেন, সম্পদ আর দায় কিন্তু সমান হয়ে গেছে। সম্পদ আর দায় কিন্তু সমান হয়ে গেছে। সম্পদ আর দায় কিন্তু সমান হয়ে গেছে। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন ভাই, কথা বলেন।
তাহলে দেখেন, আমি মনে করি প্রথম পত্রের আর্থিক বিবরণী থেকে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী তুলনামূলকভাবে সহজ, যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন। ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের উপরে আরও সৃজনশীলের আরও একটা ক্লাস করব ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কগুলো কেমন। আমরা আরও অঙ্ক করবো এই অধ্যায়ের উপরে, কেমন? তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, নিট ক্লাবের পুরো জিনিসটাই হচ্ছে ওয়ার্কিং হিসাবে খাতায় আমাকে দেখাইতে হবে, পুরো জিনিসটা হচ্ছে খাতায় আমাকে দেখাইতে হবে, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।